গ্র্যাভিটেশন অ্যান্ড গ্র্যাভিটি। তো মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর ভিতরে যে আকর্ষণ বলটা কাজ করে এটাকে বলা হয় মহাকর্ষ। আচ্ছা, যেমন ধরো এটা হচ্ছে মঙ্গল গ্রহ, এটা হচ্ছে মঙ্গল গ্রহ, আর এটা হচ্ছে সূর্য। তো এই দুইটা বস্তুর ভিতরে যে আকর্ষণ বলটা কাজ করবে, এদের ভিতরে সরলরেখা বরাবর যে আকর্ষণ বলটা কাজ করবে, এই আকর্ষণ বলকে বলা হবে মহাকর্ষ। আর পৃথিবী এবং অন্য যে কোনো গ্রহ, এদের মধ্যে আকর্ষণ বলকে বলা হবে অভিকর্ষ। অর্থাৎ এই দুইটা বস্তুর ভিতরে যদি একটা পৃথিবী হয় আর অন্যটা যা কিছু হতে পারে, তখন তাদের ভিতরে যে বলটা কাজ করবে সেটাকে বলা হবে অভিকর্ষ। তার মানে একটা যদি পৃথিবী হয়, ধরো এটা আর্থ, আর এখানে দিলাম হচ্ছে চাঁদ, তো এই দুটার ভিতরে যে আকর্ষণ বলটা কাজ করবে এটাকে বলা হবে অভিকর্ষ। তার মানে খেয়াল করে দেখো, অভিকর্ষ কিন্তু এক ধরনের মহাকর্ষ, কারণ যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলকেই বলা হয় হচ্ছে অভিকর্ষ, মহাকর্ষ। তার মানে কি বুঝলাম আমরা, যে কোনো দুইটা বস্তুর ভিতরে আকর্ষণ বলকে বলা হবে মহাকর্ষ, আর সেই দুইটা বস্তুর ভিতরে একটা যদি পৃথিবী হয় তাহলে সেটাকে বলা হবে হচ্ছে অভিকর্ষ। যেমন পৃথিবী আর চাঁদের মধ্যে যে আকর্ষণ বল সেটা অভিকর্ষ, পৃথিবী আর আমার ভিতরে যে আকর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে অভিকর্ষ। তার মানে একটা পৃথিবী হলে অভিকর্ষ। গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র। আচ্ছা দেখো, যে পরন্ত বস্তুর সূত্র, গ্যালিলিও একটা পরীক্ষা করছিলেন, পরীক্ষার মাধ্যমে তিনি যে যা কিছু দেখছিলেন এই ফলাফলের ভিত্তির উপর করে তিনি 3টা সূত্র প্রদান করে। তো তার পরীক্ষায় পরন্ত বস্তু বলতে আসলে কি বোঝানো হয়েছে দেখো, আমরা নর্মালি যদি গাছ থেকে একটা আম পড়ে সেটাকে আমরা পরন্ত বস্তু বলতে পারবো না, কিছু কন্ডিশন আছে। আচ্ছা তাহলে পরন্ত বস্তু, এখন চিন্তা করো, ধরো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর একটা পৃষ্ঠ দাগালাম এটা, তো এটা হচ্ছে পৃথিবী। এখানে যদি একটা ফুটবল রাখি পৃথিবী থেকে অনেক দূর উপরে, প্রায় 1 কিলোমিটার উপরে, এই উচ্চতাটা হচ্ছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার। এখন কথা হলো, এই ফুটবলটাকে যদি আমরা রাখি তাহলে ফুটবলটা অবশ্যই নিচে পড়বে, তাহলে এই ফুটবলটাকে কি আমরা পরন্ত বস্তু বলতে পারবো? আচ্ছা দেখো, এখানে আমরা ফুটবলটাকে পরন্ত বস্তু বলতে পারবো না, কারণ হচ্ছে কি, এই পৃথিবীর যে পৃষ্ঠটা আছে, মানে পৃথিবী পৃষ্ঠের উপরে, অর্থাৎ ধরো এই অঞ্চল জুড়ে কি আছে, বাতাস আছে। তার মানে এই এরিয়া জুড়ে কি আছে, বাতাস আছে। আর যখন এই ফুটবলটা নিচে পড়তে আসবে তখন কি করবে, এই যে বাতাসগুলো আছে এই বাতাসগুলো ফুটবলটাকে একটা উপরের দিকে একটা বল প্রদান করবে। তাহলে কি হলো, ফুটবলটা অভিকর্ষ বলের কারণে নিচের দিকে পড়বে, কিন্তু যখনই এই যে বায়ুর সংস্পর্শে আসবে তখনই কিন্তু কি হবে, এই বাতাসগুলো উপরে একটা বাধাজনিত বল প্রদান করবে, বাধাজনিত বল প্রদান করবে। তার মানে তখন এই অভিকর্ষ বল পৃথিবীর দিকে যে কাজ করতেছে এফ জি, এই বলটা কিন্তু অ্যাকুরেট থাকবে না, কমে যাবে, এই বাধাজনিত বলের কারণে এই ফোর্সের ভ্যালুটা কমে যাবে। তো এইরকম কন্ডিশন যদি হয় তাহলে সেটা পরন্ত বস্তুর ভিতরে গণ্য হবে না। পরন্ত বস্তু হওয়ার শর্ত হলো শুধুমাত্র অভিকর্ষ বল কাজ করবে, অভিকর্ষ বল বিদ্যমান থাকবে। তার মানে সেখানে কি কোনো বাধাজনিত বল থাকবে না, অন্য কোনো বল থাকবে না। এছাড়া অন্য কোনো বল উপস্থিত থাকবে না। যদি এই কন্ডিশনটা মানে তাহলে ওই বস্তুটাকে আমরা বলতে পারবো পরন্ত বস্তু। এবং অবশ্যই এই বস্তুটা, এই ফুটবলটাকে যখন সে নিচের দিকে পড়তে থাকবে তখন তাকে কোনো ভ্যালোসিটি দেওয়া যাবে না, উপরের দিকেও না নিচের দিকেও না, এই ফুটবলটাকে জাস্ট ছেড়ে দিতে হবে।
তার মানে ইনিশিয়ালি কোনো ভ্যালোসিটি দেওয়া যাবে না, এটার ইনিশিয়াল ভ্যালোসিটি হবে 0, ইউ ইকুয়াল 0, 0 থেকে সে পড়তে থাকবে। এই কন্ডিশন যদি সে ফিল আপ করে তাহলে এই বস্তুটাকে বলা যাবে পড়ন্ত বস্তু। তো এই কন্ডিশন ফিল আপ করার জন্য গ্যালিলিওর যে পরীক্ষাটা করছিল সেটা হচ্ছে একটা মাধ্যম নিছে, ধরো সাপোজ এমন একটা মাধ্যম যেই মাধ্যমে একদম বায়ু নেই, অর্থাৎ বায়ুশূন্য একটা মাধ্যম। আচ্ছা, ধরো এই এই এরিয়ার ভিতরে কোনো বাধাজনিত বল নেই, মানে বায়ুশূন্য, বায়ুশূন্য একটা, ওকে। আর নর্মালি এখন একটু চিন্তা করো যে আমরা, এটা ধরো হচ্ছে পৃথিবী, তো এই পৃথিবীর উপর থেকে অনেক উপর, ধরো এই এরিয়া থেকে একটা বস্তু যদি আমরা ফেলে দেই, আমি এখান থেকে একটা ফুটবল ছাড়লাম, এটা হচ্ছে একটা ফুটবল, এটা হচ্ছে একটা পাথর খণ্ড, পাথর, আর এখানে যেটা আছে এটা একটা তুলা। তো এটা অনেক দূর উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, ধরো 5 কিলোমিটার, ভূপৃষ্ঠ থেকে 5 কিলোমিটার উপর থেকে, উচ্চতা থেকে এই বস্তুগুলোকে, এই উপরের এই তিনটা বস্তুকে একদম জিরো ভ্যালোসিটিতে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ নিক্ষেপ করা হয়নি। তাহলে আমার কোশ্চেন হচ্ছে এখানে এই তিনটা বস্তুর ভিতরে কোনটা ভূপৃষ্ঠে আগে পৌঁছবে, এই ফুটবল নাকি পাথর নাকি তুলা? অবশ্যই হচ্ছে এই পাথরটা সবার আগে পৃথিবীতে পৌঁছাবে, তারপর ফুটবল, তারপর তুলা। তুলার পৌঁছাতে অনেক সময় লাগবে, কারণ কি এখানে এই পৃথিবীর পৃষ্ঠের এখানে বাধাজনিত, মানে বায়ুর কারণে একটা বাধাজনিত বলের সৃষ্টি হয়, যেই বলটা কি করে এই প্রত্যেকটা বস্তুর গতির বিরুদ্ধে কাজ করে। সুতরাং এই তুলাটা এই বলের কারণে একদম দেরিতে পৌঁছাবে, আর সবচাইতে দ্রুত পৌঁছাবে হচ্ছে পাথর। কিন্তু গ্যালিলিও যে পরীক্ষাটা করছে, যদি এই মাধ্যমটাকে বায়ুশূন্য মাধ্যম নেওয়া যায়, তখন এটা হচ্ছে পাথর, তারপর এটা ধরো ফুটবল, আর এটা হচ্ছে তুলা, একটা তুলার খণ্ড। তো গ্যালিলিওর পরীক্ষায় দেখা গেছে যদি এই মাধ্যমটাকে বায়ুশূন্য রাখা যায় আর বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয়, তাহলে এই তিনটা বস্তুই সমান সময়ে একদম ভূপৃষ্ঠ অর্থাৎ নিচে পৌঁছাবে, অর্থাৎ তিনটা বস্তুই তখন সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তো গ্যালিলিওর এই পরীক্ষার উপর ভিত্তি করে সে তিনটি সূত্র দেয়। প্রথম সূত্র প্রথম সূত্র তো প্রথম সূত্রটা ছিল এরকম যে এই তিনটা বস্তুই তখন সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তার মানে যদি টি সময় পর আমরা এগুলো পর্যবেক্ষণ করি, দেখব যে পাথর যদি এই পজিশনে থাকে তাহলে ফুটবলও একই পজিশন এবং এই তুলাটাও একই পজিশন, অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এটা গ্যালিলিওর পরীক্ষার মাধ্যমে দেখা গেছে। সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, এবং তার দ্বিতীয় সূত্র হচ্ছে গ্যালিলিওর দ্বিতীয় সূত্র হচ্ছে, দেখো তিনি খেয়াল করে দেখছে যে এই বস্তুগুলো যখন পড়ে তখন তার অবশ্যই শুরুতে বেগ 0, কিন্তু আস্তে আস্তে কিন্তু বেগ বৃদ্ধি পায়। তো একটা নির্দিষ্ট সময় পর, ধরো টি সময় পর যদি লক্ষ্য করে, আমরা জানি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলো। তো আচ্ছা, একটার ক্ষেত্রে বিবেচনা করি, সে দেখছে যে এই ধরো পাথর খণ্ডটা 1 সেকেন্ড পর এই পজিশনে আসছে এবং তার বেগ হচ্ছে ভি। এরপরে খেয়াল করছে যদি 2 সেকেন্ড পর দেখছে, এরপর আবার 2 সেকেন্ড পর লক্ষ্য করছে, তখন বেগটা হয়ে গেছে 2v। তার মানে বেগটা হচ্ছে সময়ের সমানুপাতিক, ভ্যালোসিটি হচ্ছে সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি সমানুপাতিক টু টি। তো
এটা আমরা কিন্তু খেয়াল করতে পারি, মানে এখান থেকেই গ্যালিলিও সূত্র দিয়েছে পরন্ত বস্তুর সূত্র, সেটা হলো ভি সমান ইউ প্লাস জিটি। কারণ হচ্ছে এখানে খেয়াল করো দেওয়া আছে কি ভি সমানুপাতিক টু টি, এই সূত্রটা তো আমরা আগেই দেখছি, কিন্তু এটা কীভাবে আসলো? এই যে গ্যালিলিও বলছে যে ভি সমানুপাতিক টু টি, সময়ের সমানুপাতিক। এরপরে যদি আমরা একটা কনস্ট্যান্ট নেই, ভি সমান, যে কনস্ট্যান্টটা নেই ধরো জিটি, এই কনস্ট্যান্টের মান আসে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ। এ কারণে আমি জিটি লিখলাম। তো যদি এই বস্তুটাকে আমরা কি জিরো ভ্যালোসিটিতে উপর থেকে নিক্ষেপ করছি, মানে উপর থেকে জিরো ভ্যালোসিটিতে ছাড়ছি, তো যদি এটা শুরুতে একটা ইউ আদিবেগ থাকতো তখন কি হতো? তখন আমরা পরের লাইন লিখতে পারতাম ভি সমান ইউ প্লাস জিটি। এই সূত্রটা কিন্তু এভাবে আছে এই পরীক্ষার মাধ্যমে। আচ্ছা, আর তৃতীয় সূত্র, তৃতীয় সূত্রটা হচ্ছে এইচ সমানুপাতিক টু টি স্কোয়ার, অর্থাৎ এই বস্তুগুলোর অতিক্রান্ত দূরত্ব, এই প্রত্যেকটা বস্তুর পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব এইচ, এটা হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক, এইচ সমানুপাতিক টু টি স্কোয়ার।